আলাইকুম এভরিওয়ান, আমি রাকান। অবশেষে আজকে আমরা ঢাকার দিকে যাচ্ছি। তো আমার সাথে আরো 3 মহাশয় যাচ্ছে, তাজ, ইমন, রিফাত। এখন বাজে হচ্ছে 6টা। আমরা খুলনা দিয়ে রওনা দিচ্ছি 5টার সময়। আর একটা শর্ট ব্রেক চলতেছে। আর ওই যে সূর্য মামা উঠে গেছে। এখন 8টা বাজে। আমরা প্রায় 120 কিলোমিটার রাইডের পরে গোপালগঞ্জ পার হয়ে এখন মাদারীপুরে আসি। 5-10 মিনিট ব্রেকের পরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এখানের পরিবেশটা মারাত্মক, একটু মেঘলা মেঘলা ভাব আছে, চারপাশে খালি প্রকৃতি আর প্রকৃতি। মাত্র বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ে আমরা পার করলাম, সবার কোমরের অবস্থা 12টা বাজে গেছে। এখন আমরা পদ্মা সেতুর টোল প্লাজায় দাঁড়ায় আছি, আর এটা আমার বাইকে করে পদ্মা সেতুতে ওঠার প্রথম এক্সপিরিয়েন্স হবে। ওয়েলকাম টু ঢাকা এভরিওয়ান। ঢাকা ঢুকতে পারি নাই, জ্যাম শুরু হয়ে গেছে। ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর। বাংলাদেশের জনসংখ্যার প্রায় 11 ভাগ মানুষই এখানে বসবাস করে। ঢাকা বিশ্বের মধ্যে রিকশার রাজধানী নামেও পরিচিত। আজকে আমরা মডার্ন ঢাকা ঘুরে না দেখলেও আজকে ঘুরে দেখব মুঘল সাম্রাজ্যের রাজধানী পুরান ঢাকার কিছু জায়গা। আমি এখন আছি ঢাকার বিউটি বোর্ডিং এর সামনে। আমার পিছনে যে বিল্ডিংটি দেখতেছেন এটাই হচ্ছে বিউটি বোর্ডিং। এই বাড়িটি হচ্ছে জমিদার সুধীর চন্দ্র দাস তৈরি করেছিল। বাড়িটি সুধীর চন্দ্র দাসের হলেও বিউটি বোর্ডিং কিন্তু তিনি প্রতিষ্ঠা করেননি। 1947 সালে ভারত বিভাগের পূর্বে এই বিল্ডিংটিতে ছিল সোনার বাংলা পত্রিকার অফিস। বাংলাদেশ ও বাংলার আধুনিক সাহিত্যের প্রধান কবি শামসুর রহমানের প্রথম কবিতা মুদ্রিত হয়েছিল এই পত্রিকায়। দেশভাগের পর কলকাতায় অফিসটি স্থানান্তরিত করা হয়। এরপর 1949 সালে প্রহ্লাদ চন্দ্র সাহা এবং নলিনী মোহন সাহা দুই ভাই মিলে বাড়িটি ভাড়া নিয়ে বিউটি বোর্ডিং প্রতিষ্ঠা করে। নলিনী মোহনের বড় মেয়ের নাম ছিল বিউটি, আর এর নামের সাথে মিল রেখে এর নামকরণ করা হয়। এরপর এই জায়গাটি হয়ে ওঠে বাংলার রথী মহারথীদের আড্ডাখানা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে শুরু করে বাংলার অনেক কবি সাহিত্যিক বুদ্ধিজীবী এখানে আড্ডা দিয়েছেন। 1971 সালে 28শে মার্চ প্রহ্লাদ চন্দ্র সাহা সহ 17 জন বিউটি বোর্ডিংয়ে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন। পরবর্তীতে প্রহ্লাদ চন্দ্রের পরিবার ভারত চলে যায়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1972 সালে প্রহ্লাদ চন্দ্রের স্ত্রী শ্রীমতী প্রতিভা সাহা দুই ছেলে নিয়ে আবার বিউটি বোর্ডিং চালু করেন। তখন থেকে বাংলার ইতিহাসের সাক্ষী হয়ে এখনও চলছে বিউটি বোর্ডিং। এই বাড়িটি মূলত একটি দোতলা জমিদার বাড়ি। ভিতরে ঢুকেই হাতের বাম সাইডে দোতলায় ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে। বাড়িটির নিচতলা ও দোতলায় ছোট ছোট কিছু রুম আছে, যেটা হোস্টেল হিসেবে ব্যবহার করা হয়। এই রুমগুলো ভাড়া নিয়ে আপনি এখানে থাকতে পারবেন। ভিতরে ঢুকতেই নিচতলায় খাবারের হোটেল। এই জায়গাটি মূলত বাঙালি খাবারের জন্য অনেক বিখ্যাত। আমরা এখানে প্রথমে আসছিলাম খাওয়ার জন্যই, কিন্তু পরে জানতে পারি এখানে 1টা-2টার পরে খাবারের ব্যবস্থা শুরু হয়। আর যেহেতু আমরা 10টা-11টার দিকে যেয়ে পৌঁছেছিলাম, এই কারণে আমাদের বাইরে থেকে খাবার খাইতে হয়েছে। তো বাড়িটি দেখার জন্য এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়, পার পার্সন 40 টাকার মতো। তো আমরা এন্ট্রি ফি দিয়ে ঢুকে বাড়িটি কিছুক্ষণ দেখলাম। ঢাকার কোলাহলের তুলনায় এই জায়গাটা অনেক নিরিবিলি ছিল। আমি এখন আছি ঢাকার আহসান মঞ্জিলের সামনে।
আহসান মঞ্জিল মূলত ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারি। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামের মিল রেখে এই মঞ্জিলের নামকরণ করেন। আহসান মঞ্জিলের পাশে আরও একটি প্রাসাদ দেখা যায়, যেটা ছিল পুরাতন প্রাসাদ, যেখানে নবাবরা সেটা অন্দরমহল হিসেবে ব্যবহার করত। আর আহসান মঞ্জিল ছিল নতুন প্রাসাদ, যেটা ওই যুগে নবাবদের কাছে রংমহল নামে পরিচিত ছিল। আহসান মঞ্জিল বাংলাদেশের ইতিহাসের সাথে অনেকভাবে জড়িত। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এখন এটি একটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত জাদুঘর। জাদুঘরের ভিতরে ভিডিও করা নিষেধ হলেও যতটুকু সম্ভব আমি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা তৎকালীন নিরাপত্তারক্ষীদের কক্ষ, যা এখন লকার রুম হিসেবে ব্যবহৃত হয়, সেখান থেকে টোকেন জমা দিয়ে আমাদের জিনিসপত্র নিয়ে বের হয়ে যাব। দাঁড়ান, ভিডিও এখনো শেষ হয় নাই। ঢাকা যাবো আর মামার ইলিশ খাবো না, তা কখনো হয়? তো এখন আমরা মাওয়া ফেরিঘাটে আছি, নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা হচ্ছে ইলিশ ভাজি আর লেজ ভর্তা অর্ডার দিচ্ছি। আমাদের ইলিশ, বেগুন ভাজা, এই লেজ ভর্তা চলে আসছে। এটা হচ্ছে লেজ ভর্তা। লেজ ভর্তা এটা দেখ, চালের পালা করে নিয়ে এতক্ষণ লেজ ভর্তা। তুই দিলি দিয়ে আবার আমার কাছে দিয়ে নিয়ে গেলি। লেজ ভর্তা আছে তুই করে কিন্তু আমার কাছে আমি তো শেষ। আমি কইছি আমি আরেকটু দে, আমি কি কইছি আমাদের নাই। মানে পোলা পাইনের কাছে কিছু চাইলে পাওয়া যায় না। আরে তো লেজ ভর্তা শেষ। गजब बेइज्जती है। So please subscribe, whatever.